আমাদের বাড়ির বর্ণনাটা দিই। আমাদের বাড়ির মেইন রোড থেকে 10 মিনিটের রাস্তা। রাস্তাটা মাটির। বাড়ি যাওয়ার পথে রাস্তার দুই ধারে দুটি পুকুর পড়ে, যার একটি ভালো, অন্যটি খারাপ। খারাপ পুকুরটার চারপাশে ছিল ঘন জঙ্গল, তার মাঝে ছিল একটি বড় আম গাছ। ঘটনার আগের দিন সেই গাছটা কেটে ফেলা হয়েছিল। এইবারের ঘটনা সেই কাটা আম গাছকে ঘিরে। একদিন আমার কাকা রাত 10টার দিকে বাড়ি ফিরছিল। পুকুর পাড়ে আসতেই চোখ পড়ল জঙ্গলের দিকে। কাকা অবাক হলো, দেখলো তার চাচি গাছের গোড়ালির ওপর বসে বসে কাঁদছে। সে তার চাচিকে কিছু বলল না, রেগে মেগে আগুন হয়ে বাড়িতে গিয়ে তার চাচাতো ভাইকে বকা দেওয়া শুরু করলো। বলল, তোমার মা এত রাতে জঙ্গলের ভেতর বসে কাঁদে আর তুমি ঘরে শুয়ে শুয়ে ঘুমাও, তাই না? ছেলে হয়ে মাকে এত কষ্ট দাও কি করে? তখন তার চাচাতো ভাই বলল, তুই এসব কি বলছিস? এরপর কাকাকে ডেকে নিয়ে বলে, ওই তো আমার আম্মা ঘরেই ঘুমাচ্ছে। এটা দেখে কাকা অবাক হলো, প্রচণ্ড ভয়ও পেল। বলল, আমি তাহলে জঙ্গলের কাটা গাছটার ওপর কাকে দেখলাম? ঘটনা 2। ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়েই বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে আরো দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানতো। এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা সবাই একসাথেই থাকতাম। আমার এক চাচি সারা শরীরে অনেক ব্যথা ছিল, সেজন্য সে একা একা চলাচল করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজন যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থেকে বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা কি করে সম্ভব? যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না, সবাই মোমবাতি কুপি নিয়ে যাচ্ছিল। খুঁজতে খুঁজতে সবাই একসময় জঙ্গলের ভেতরে শিমুল গাছটার কাছে গেল। কাছে গিয়ে যা দেখলো তা এক কথায় অবিশ্বাস্য। দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে নিয়ে বাড়ি এলো। জ্ঞান ফেরার পরও সে ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারল না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সব সময় অমঙ্গল করতে চায় এবং বাড়ির ভালো জিনটি সেই কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপর তুলতে পারতো তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতেও দেয়নি। ঘটনা 3। শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠেছে। আম্মুর কাছ থেকে শোনা আরও একটি গল্প। আমি আবার আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা আগে দিয়েছি। বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার পাশে একটু দূরে একটা ধান ক্ষেত ছিল। সেই ধান ক্ষেতের মাঝে ছিল দুটি বড় শিমুল গাছ। এর আশেপাশে কোনো বাড়ি ছিল না। শিমুল গাছ ছাড়া আর কোনো গাছও ছিল না। এবারের গল্প সেই গাছকে ঘিরে। আমার বয়স তখন 11 কি 12 হবে। সে সময় আমাদের গম চাষ করা হতো। যখন গম খেতে বোনা হতো তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হতো, কারণ পাহারা না দিলে সব গমগুলো সকালবেলায় পাখিরা খেয়ে ফেলতো। যে কারণে প্রতিদিন পাহারা দিতে হতো। যে প্রত্যেকদিন পাহারা দিত সে কোনো একটা কারণে বাড়িতে ছিল না, ফলে আমাকে বলা হতো ক্ষেত পাহারা দিতে। আমি সকাল সকাল চলে গেলাম গম ক্ষেত পাহারা দিতে। আমি ক্ষেতের এক কোনায় বসে আছি। এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় গাছটায় বেয়ে বেয়ে উঠছে। আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা, আর সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে। কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে ওঠা সম্ভব না।
এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ। সবাই আমাকে প্রশ্ন করছে কি হয়েছিল। তারপর আমি সবাইকে বিষয়টা বললাম। শিমুল গাছগুলো এখনো আছে, কিন্তু এখন আর কোনো সমস্যা হয়নি। ঘটনা 4। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা। ঘটনায় আসি। আমার নানারা ছিলেন 2 ভাই। পুরান ঢাকায় নিজেদের পিতৃত্ব বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন। তাদের বৃদ্ধ মা তাদের সাথেই থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর টয়লেট ছিল। এর পাশে ছিল এক বেলগাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই তা নোংরা হতো। বড় নানা প্রত্যেক দিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাহিরে তাকিয়ে দেখেন চারিদিক ফর্সা হয়ে আছে। তিনি মনে করেছিলেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো একটি ঝাড়ু, এক বালতি পানি এবং একটি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখলেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গঙ্গাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল। নানা হারিকেন রেখে তার মায়ের দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? কেবলমাত্র রাত 2টা বাজে। তিনি পেছনে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তাকাতেই দেখেন সেখানে কেউ নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুর ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকে বলেন, এখানে খারাপ একটা জিনিস আছে। টয়লেটের পাশের বেল গাছটায় ওটা রাস্তা না। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই নানাকে মেরে ফেলতো। এরপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। এরপর আর কোনো সমস্যা দেখা দেয়নি। ঘটনা 5। আমার বাড়ি জালকাঠি জেলার দিবাকর কাঠি গ্রামে। আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে একটা ঘটনা শেয়ার করব তা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি দিয়ে পৌঁছায়নি। ও প্রথমেই বলে নেই, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখনই বাড়ি শক্ত করে বন্ধ করে দিয়ে যেতেন এবং সেই দিন বাড়ি থেকে বের হওয়ার সকলের মানা থাকতো। দাদা একদিন খুব তাড়াহুড়োর সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেই দিন তিনি বাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতে সেটা হুক্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা, তুই যা পারিস কর। সাথে সাথেই দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাহিরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়ে একটু এদিকে আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরেই হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়। তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পুকুরে ফেলে দিলেন এবং চোবাতে শুরু করলেন। তখন বাড়িতে আমার ফুপু এবং ফুপা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে একবার বড় ফুপুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুপুর কানে পৌঁছায়। আমার ফুপু এবং ফুপা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায় কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন।
এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাহিরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন সময় আর কিছু ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2টা-3টার দিকে বাড়ির বাহিরে বের হলে দেখতে পেতেন যে সেই পুকুর পাড়ে আমার দাতার প্রতিরূপ কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সেই জিন যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে। সো আজকের এই 5টি ঘটনা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।